This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আপনি জানেন 5,70,000 মানুষ কলকাতা এবং জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই মেট্রোর ব্লু লাইনের উপর নির্ভর করেন। মানে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে একেবারে কবি সুভাষ পর্যন্ত, যদিও এখন কবি সুভাষ বন্ধ রয়েছে, কাজী নজরুল পর্যন্ত। সেক্ষেত্রে 5,70,000 মানুষ লাইফ লাইন হিসেবে মনে করছেন মেট্রোকে। তার উপর অরেঞ্জ লাইন তৈরি হয়েছে, তার উপর গ্রিন লাইন তৈরি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তাটা কি একেবারে শেষ হয়ে গিয়েছে? না হলে ভর দুপুরে মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনা ঘটে গেল। তাই আজকের হটস্পট আমার কাছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। আমরা তো এখনো আতঙ্ক আছি, এখনো আতঙ্ক রয়েছি। এত আরপিএফ ছিল, জিআরপি ছিল, কিন্তু কেউ কিছু করতে পারলো। এইভাবে আমরা সুরক্ষিত নয় বাংলা। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আগামী দিনে বাংলায় থাকবো কিনা। শুনলেন কথাগুলো? এটাই সাধারণ মানুষের কথা, এটাই যারা প্রত্যেক দিন যাতায়াত করেন। ভাবুন তো, এখন সন্ধ্যে 6টা বাজতে চলো তো মেট্রো স্টেশনে, প্রত্যেকটা মেট্রো স্টেশনে সাংঘাতিক ভিড়, মেট্রোয় টিক টিক করছে ভিড়, কারণ সাধারণ মানুষের সুবিধার জন্য মেট্রো লাইন অগাধভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার মানুষের নিরাপত্তাটা রয়েছে কিনা। না হলে একটা মেট্রো স্টেশনে মার্ডারের ঘটনা ঘটে গেল, বন্ধুর কোপে বন্ধু খুন হলো, প্রেমের জটিলতায় স্কুল ছাত্রের খুন হলো। ভাবুন, ক্লাস 11-এর ছাত্র হাতে ছুরি নিয়ে মেট্রো স্টেশনে ঢুকে গেল, কোনো রকম নিরাপত্তা নেই। আগে আমরা যখন মেট্রোয় যাতায়াত করতাম আমাদের তো ব্যাগ স্ক্যান করা হতো, আমাদের বডি স্ক্যান করা হতো, তাহলে এখন কিছুই হচ্ছে না। যদিও এই খুনের ঘটনায় 3 জন ছাত্রকে আটক করা হয়েছিল, কিন্তু কি ঘটেছিল ঘটনার যা বিবরণ আমরা পেয়েছি সেটাই আপনাদের সামনে একটুখানি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমি পিসিআরকে বলবো কিনা একটুখানি অ্যানিমেটেড যে গ্রাফিক্সটা বানানো হয়েছে সেটা যদি প্লে করা সম্ভব হয়। আপনাদের সামনে আমরা এআইএস সাহায্যে একটা ভিডিও তৈরি করেছি। এই যে মেট্রো স্টেশন দেখছেন, দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশন, সেখানে টিকিট কাউন্টারের সামনে জড়ো হয়েছিল 4 থেকে 5 জন স্কুল ছাত্র, যারা সকলে বন্ধু বলে শোনা যাচ্ছে। কথাবার্তার মধ্যেই এক ছাত্র পকেট থেকে ছুরি বের করে আর এক ছাত্রের উপর হামলা চালায়। এবার আমি ফুল ফ্রেমে আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা দেখাতে বলবো। পরপর 2 দল ছাত্রের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। ভাবুন, আরপিএফ থাকে, পুলিশ থাকে এবং মেট্রোর আধিকারিকরা রয়েছেন, টিকিট কাউন্টারের লোক রয়েছে, অন্যান্য লোক যাতায়াত করছে, তাদের মাঝে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। 2টো ক্লাস 11-এর ছাত্র মিলে ছুরি দিয়ে একে অপরকে আঘাত করছে। ভাবুন, মৃত ছাত্রের পরিবারের লোক রীতিমতো হতবাক যে ঘটনাটা কি এমন ঘটে গেল, এক ছাত্রের মৃত্যু হয়ে গেল। আমরা তো জানি না, ডেলি মানে স্কুল থেকে টাইম টু এসে আজকে কি হয়েছে না হয়েছে, আগে থেকে কোনো মানে ঝাড় ঝামেলা ছিল না। আমি শুনলাম কি মানে ওরকে বন্ধু নিয়ে এলো, তুমি হাসপাতালে তুমি আসো, ওর বন্ধু। দেখলাম আর নেই। পরিবার বুঝতেই পারছে না কি হয়েছে, স্বাভাবিক, আমরাও তাদের জায়গায় থাকলে বুঝতে পারতাম না। যে প্রাণ হারালো আর যে প্রাণ নিল, দুজনই বাগবাজার বয়েজ স্কুলের ক্লাস 11-এর ছাত্র। এবং প্রণয় ঘটিত বিষয়, কিন্তু এই ঘটনা ঘটেছে কিনা সেটা অবশ্যই পুলিশ তদন্ত করে দেখবে। কিন্তু আমার এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই প্রশ্ন, যে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমি বরং একটুখানি সেই নিরাপত্তার ছবিটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমার সহকর্মী কৌস্তব রয়েছেন এই মুহূর্তে মেট্রো স্টেশন থেকে, তার সঙ্গে আমি সরাসরি কথা বলি। কৌস্তব, আগে যখন আমরা যাতায়াত করতাম, আমি একটুখানি ভার্টিক্যালে কৌস্তবকে চাইবো, আমি একটুখানি কৌস্তবের সঙ্গে কথা বলবো, যদি কৌস্তবকে দেওয়া সম্ভব হয়। কৌস্তব, আমি তোমার সঙ্গে কথা বলে যে বিষয়টা জানার চেষ্টা করবো, যে আগে যখন আমরা পার্ক স্ট্রিট মেট্রো দিয়ে যাতায়াত করতাম তখন দেখতাম যে ব্যাগ স্ক্যান হতো, বডি স্ক্যান হতো, কিন্তু এখন কি হচ্ছে বলতো? মানে এত রুটগুলো খুলে গেছে কিন্তু কোনো রকম নিরাপত্তা কিছুই নেই। শর্মিষ্ঠা, তোমাকে প্রথমে জানানোর চেষ্টা করব যে মেট্রোর যে মেন গেট, অর্থাৎ যে প্রবেশদ্বার বা প্রস্থান যেটাই বলো না কেন, মেন গেট দিয়ে যখন
কেউ প্রবেশ করে সেই জায়গাটা কিন্তু স্ক্যান হয় না। এটা শুধু দক্ষিণেশ্বর নয়, কলকাতার যে অন্যান্য মেট্রোগুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ মানুষ যারা প্রবেশ করছে তারা কিন্তু অবাধেই প্রবেশ করছে এখান দিয়ে। এখানে কিন্তু কোনো সিকিউরিটিও নেই যাদের কেউ যে তাদেরকে স্ক্যান করবে, এবং কোনো মেটাল ডিটেক্টরও নেই। তারা অবাধে ভেতরে প্রবেশ করছেন, তারা অবাধে ভেতরে প্রবেশ করে এখান দিয়ে এসকেলেটার দিয়ে তারা উপরে উঠে আসছেন, এবং এখান থেকে ঠিক অদূরেই যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারে গিয়ে তারা টিকিট কাটছেন, এবং টিকিট কাটার পরে ঠিক তারা এখান দিয়েই যাচ্ছেন ট্রেন ধরতে। অর্থাৎ টিকিট কাটার পরে এখান দিয়ে যখন ট্রেনটা ধরতে যাচ্ছেন তখন কিন্তু এই মেট্রোর এখানে তুমি যে কথাটা বলছিলে, যে স্ক্যানারের কথাটা বলছিলে, বা তুমি যে মেটাল ডিটেক্টরের কথা বলছিলে, তুমি দেখো এখানে দেখো ব্যাগ কিন্তু সবাই কিন্তু স্ক্যান করে তারপরে কিন্তু যে যাত্রীরা আছেন তারা কিন্তু এখান দিয়ে ভেতরে প্রবেশ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মেইন যে গেট, সেই মেইন গেটে তো কোনো সুরক্ষাই নেই। সেই মেইন গেট একদম এই জায়গায় মেইন গেটের সুরক্ষা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। কিন্তু কৌস্তব, আমি যদি খুব ভুল না করি তাহলে পার্ক স্ট্রিট মেট্রোয় যখন আমি উঠতাম তখন যখন জাদুঘর দিয়ে উঠতাম, জাদুঘরের দিকে যে গেটটা রয়েছে সেখানে কিন্তু টিকিট কাউন্টারের আগেই মেটাল ডিটেক্টর ছিল। টিকিট কাউন্টারের আগেই আমাদের বডি স্ক্যান করা হতো এবং ব্যাগ স্ক্যান করা হতো। আমার মনে হয় আজকের এই ঘটনা থেকে কিছু অন্তত শিক্ষা নেবে মেট্রো কর্তৃপক্ষ। তারা হয়তো এই নিরাপত্তার বিষয়গুলো একটুখানি ভেবে চিন্তা করবে। আজকে প্রথম হটস্পট যখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ছিল, তখন আমার সেকেন্ড হটস্পট হচ্ছে গুলশান কলোনি। গুলশান অর্থ গোলাপের বাগান, কিন্তু কলকাতার গুলশানে গোলাপ নেই, আছে কাঁটা। শাসক দলের অস্বস্তির কাঁটা, বোমা গুলি সন্ত্রাসের নিশ্চিন্ত ঠিকানা। আর একটা ঠিকানা এই গুলশান কলোনি, সেটা হচ্ছে মধুর ঠিকানা, যে মধুর ভাগ নিয়ে তুমুল লড়াই চলছে। সিন্ডিকেট এবং এলাকা দখলের লড়াই চলছে। গুলশানের টাকা উঠছে। মনে আছে আমি গিয়েছিলাম গুলশান কলোনিতে, সেখানে কিভাবে জলা জায়গা বুঝিয়ে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে। কেউ কিছু জানে না তা তো নয়, অবশ্যই জানে। যারা জানে তারা টাকা তোলে। এলাকা যার, টাকা তার। কাউন্সিলর বনাম বিধায়ক, শাসক দলের অন্দরেই কোথাও কোন্দল কাটা। গুলশান কলোনির কাউন্সিলরকে জিজ্ঞেস করো, আমি তো ওর মধ্যে নেই। সুশান্ত দেখে, ওটা সুশান্ত বলতে পারবে। আমি যখন 107-এ ছিলাম তখন 107-এ ঘটতো, এখন 108-এ আছি, 108-এ ঘটছে। সেটা জাবেদদা বলতে পারবে কেন। যেখানে টাকা উঠছে, ইললিগাল কাজ হচ্ছে, সেই জায়গায় সব ঝামেলা হচ্ছে। যদি কেউ বলে থাকে গুলশানে বেআইনি কাজের জন্য এটা হচ্ছে, তবে আমি বলবো যে গুলশানে বেআইনি কাজ হতো, টাকা উঠতো, সেই টাকা তফসিয়ার লোকরা খেয়ে যেত। অন্য জায়গা কোনো জায়গা হচ্ছে না কসবার মধ্যে, শুধু 108-এর মধ্যে হচ্ছে। পুলিশ পোস্টিং অবস্থায় রাতের অন্ধকারে 2:30-এর সময় ফের পুলিশকে চ্যালেঞ্জ করে 4-5 জনের বাড়িতে বোম মারা, এটা কোনো বড় শক্তি না থাকলে পারে নাকি পিছনে? পুলিশকেও বলবো ইমিডিয়েট অ্যাকশন নিক, কে কার লোক দেখবার দরকার নেই। যদিও জানেন তো, বারবার বিতর্ক তৈরি হওয়ার পর এখন গুলশান কলোনিতে অনেক নিয়ম হচ্ছে, এবং গোটা কলকাতাতেই সেই নিয়ম হয়ে গিয়েছে যে জলা জমি বুঝিয়ে এখন নির্মাণ করা যাবে না। সরকারের নিয়ম ছাড়া কোনো রকম নির্মাণ করা যাবে না। এই নিয়মের পরে কিন্তু একটা নতুন খেলার নিয়ম চালু হয়ে গিয়েছে। নতুন খেলাটা কি, মানে যে নির্মাণ হবে তার বালি, পাথর, সিমেন্ট কে দেবে, সেই নিয়ে এবার লড়াই শুরু হয়েছে। মোদ্দা কথা সিন্ডিকেটের লড়াই, যা থামানো যাবে না। একটু পিছিয়ে গেলেই টাকা মানে মধু হাত ছাড়া, মানে সবাইকে এগিয়ে থাকতে হবে, এলাকা দখলে রাখতে হবে। সিন্ডিকেটে যার, এলাকা তার, আর এলাকা যার, টাকা তার। ভয় খাওয়াচ্ছে কি তোড়বাজি, ভয় কাটছে পাবলিককে। তোড়বাজি করবে না, সাম্রাজ্য চালাবে, আমার দাবি করবে, এই ফ্যাক্টরি যা চলছে ওর থেকে কিছু তোড়বাজি করবে, এই জন্যে এইগুলো সব করছে। আর এই কাটার বাগানে বিরোধীদের কিন্তু কোনো জায়গা নেই। সবাই বলে তারা শাসক দলের লোক। যে বিরিয়ানির দোকানে হামলা হয়েছে তার মালিক মিরাজ খান হোক, বা যার বিরুদ্ধে হামলার অভিযোগ সেই মিনি ফিরোজা হোক, সবাই যে জোড়া ফুলের ছাপ নিয়ে এলাকায় রয়েছেন সেটা অবশ্যই প্রত্যেকেই জানেন। মানে জানেন তো কিভাবে বিরিয়ানির দোকানে হামলা হয়েছে, গুলি চালানো হয়েছে। গুলশান কলোনিতে এগুলো নতুন কিছুই নয়, এলাকার মানুষই বলছেন। উন্নয়ন হচ্ছে এলাকার মধ্যে, একটা ভালো লোক কাজ করতে এসছে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সেটা তো আপনারাই জানেন, পুলিশও জানে যে কে আছে। তো একটা ভয় দেখানোর কথা হচ্ছে যে ভয় দেখিয়ে পালিয়ে যাবে। ফিরোজের নাম দাবি করা হচ্ছে, নিশ্চয়ই ওদেরই ছেলে ছিল,
100%। আমি বিহারে আছি, আমি কি করে ঘটনাতে চলে যাবো বলুন তো? আমি এখন বাঙালি দিয়ে 500 কিলোমিটার দূর, আমার কি এত বড় হাত আছে কি আমি এখানে বসে বসে ওখানে সবকিছু করে দেবো বলুন তো দাদা? আমি ইনলিগাল বিল্ডিং একটা ফটো আপলোড করেছিলাম, ফটো আপলোড করেছি বলে আমার পিছনে কনসার্ট লোক লাগিয়ে দিয়েছে। যে মাঝখানে যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটা ভাবতে পারেন এটা আমার বাংলার ছবি, এটা খাস কলকাতার ছবি, যার থেকে অদূরে বাইপাস রয়েছে, সেখানে এরকম প্রকাশ্যে গোলাগুলি চলছে। ভিডিওটা পারলে আমি বলবো আরো একবার চালাতে। বিধায়ক বনাম কাউন্সিলর দলের দুই হেভিওয়েটের লড়াই হচ্ছে, এই ভিজুয়ালটা সারা দিন টিভিতে চলছে, প্রত্যেকে সবকিছু জেনে গিয়েছেন, কিন্তু মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন তিনি কিছুই জানেন না। একবার ফিরহাদ হাকিমের বক্তব্য শুনুন। কোথায় 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 এটা আমার জানা নেই, আমি কি করে আমি জানি না ব্যাপারটা। এটা আমার জানা নেই, নিশ্চয়ইভাবে খবর এটা আমার জানা নেই, আমি এটা নিয়ে বলতে পারবো না। তুমি আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ, যেটা আমি জানি না, আমি কি করে বলবো? না, নিরাপত্তা নিশ্চয়ই কথা বলবো। ভাবুন, কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম, তার আন্ডারে কলকাতা পুরসভার যে কটা ওয়ার্ড, সেই ওয়ার্ডে এরকম প্রকাশ্যে গোলাগুলি চলছে, তার দলের মধ্যে বিধায়ক বনাম কাউন্সিলরের লড়াই চলছে, কিন্তু মেয়র ফিরহাদ হাকিম তিনি কিছুই জানেন না। আর স্বাভাবিকভাবে শাসক দলের যে অস্বস্তি, সেটাতে তো বিজেপি মানে বিরোধীরা ফ্রন্ট ফুটে খেলবেই। গুলশান কলোনি আশেপাশে অস্ত্র কারখানা চলে, খিদিরপুর কারখানা আছে, বাড়ি বাড়িতে কারখানা আছে। এই লড়াই সব জায়গাতে ছড়িয়ে পড়েছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি। আগামী দিনে বাংলার মানুষকে এর জন্য প্রাণহানি হবে। যেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাস। ববি হাকিম বলেছিল 50% উর্দু ভাষী লোক কলকাতা পশ্চিমবাংলা যেদিন হবে সেদিন আমরা শান্তি পাবো। ববি হাকিম এটা করে দেখাবে। যে কলকাতার অপরাধ জগতের যা কিছু ঘটনা ঘটছে তার সঙ্গে কেন গুলশান কলোনির নাম জড়িয়ে যাচ্ছে, কলকাতা পুলিশের বিষয়টি দেখা উচিত। মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আর আমার থার্ড হটস্পট হচ্ছে কৃষ্ণনগর। ক্যামাত স্ট্রিটের দিকে যাওয়া যায়, কারণ কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর বলতে কার কথা মনে পড়ে? সাংসদ মহুয়া মৈত্র, যার একের পর এক বক্তব্য বারবার বিতর্ক তৈরি করেছে, এবং সাম্প্রতিক যদি তার কোনো বক্তব্য দেখা যায় সেটা হচ্ছে মতুয়াদের নিয়ে যে বক্তব্য, দীর্ঘদিন কোনো ব্যাখ্যা দেননি। আজকে মহুয়া মৈত্রকে সামনে পেয়ে সাংবাদিকরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছিলেন, তিনি তার মহুয়া প্রসঙ্গে কি বক্তব্য রেখেছে দেখি। আমি যেটা বলেছি ওটা একটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিকভাবে বলেছি, যাদের বোঝার তারা ঠিক বুঝেছে। আমি ফ্যাকচুয়ালি কিছু ইনকারেক্ট বলিনি। এখন আমি যাই বলি বিজেপি ওটাকে ইস্যু করে কিছু একটা অপব্যাখ্যা করে। আমি বাংলায় যখন বলেছিলাম মুন্ডু কাটা, আপনারা তো জানেন সুকুমার রায় কোদাল দিয়ে চাচ্ছি, এখন যদি মানুষ না বোঝে তাহলে কিছু করার নেই। ওরা সব কিছুকে নিয়েই ইস্যু করতে চায়, সেটা ওরা করতেই পারে, আমার কিছু যায় আসে না। মানে তিনি তার জায়গা কারেক্ট, তিনি সেরকম কিছু বলেননি যার জন্য বিতর্ক তৈরি হতে পারে। তিনি রাজনৈতিকভাবে সঠিক কথা বলেছেন, ফ্যাকচুয়াল কারেক্ট এই কথাটা বললেন। এবং মহুয়া মৈত্রকে আর একটা প্রসঙ্গেও কথা হয়েছিল, কারণ মহুয়া মৈত্রের সঙ্গে না বারবার কৃষ্ণনগরে গোষ্ঠী কোন্দলের কথা বলুন বা দলের অভ্যন্তরে সাংসদ বনাম সাংসদ, আমরা তো দেখেছি কল্যাণ ভার্সেস মহুয়া মৈত্র, সেটা সব প্রত্যেকে জানা। সেই গোষ্ঠী কোন্দল নিয়েও প্রশ্ন করা হয়েছিল যে আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সেকেন্ড ইন কমান্ড যে বৈঠকে বসলেন, তাহলে কি সেই বৈঠকে গোষ্ঠী কোন্দলটা মানে কাটলো, সমস্যা কি মিটলো, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কি বলছেন দেখুন তো এই প্রসঙ্গে। আমরা গণতান্ত্রিক দল, আমরা তো বিজেপির মতো ফাঁসিবাদী দল নই যে একজন থাকবে বাকিরা সব ল্যাম্পোস্ট, তা তো নয়। তো আছে আমরা ডানপন্থী দল, আমাদের মতবিরোধ থাকবে, একটু ঝগড়া হলো, একটু লড়াই হলো, দুদিন আমার ভাব হলো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। মমতা ব্যানার্জির পার্টি, উই আর অলওয়েজ টুগেদার। কাটবে, আবার ঠিক হবে, ঠিক আছে, চলতে হয়। অর্থাৎ কৃষ্ণনগরে তৃণমূলের একটাই লবি, মতুয়া বা মহুয়া লবি বলে কিছু নেই, সেটা অন্তত পরিষ্কার হয়ে গেল। এবার একটু যাদবপুরের দিকে নজর রাখা যাক, কারণ গতকাল থেকে নিয়ে যাদবপুরের ঘটনাটা না সত্যিই ভাবাচ্ছে। মানে ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রীর এভাবে মৃত্যু হয়ে গেল, যদিও সেই মৃত্যু নিয়ে তদন্ত হচ্ছে এবং আরও বেশ কিছু প্রসঙ্গ উঠে আসছে। তবে সেই যাদবপুরে এই ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু সরগরম হয়ে উঠছে রাজনীতি। ক্যাম্পাসে জলে ডুবে যে ছাত্রের মৃত্যুর ঘটনা, সেই প্রশ্ন আবারও ঘুরে ফিরে আসছে যে কোথায় সিসি ক্যামেরা, কোথায় নিরাপত্তা, যে প্রশ্নগুলো আমরা বারবার করি, যে বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন চর্চা হয়, তারপর জেকে সেই যদি না হতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। প্রশ্ন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, আর সঙ্গে রাজনীতি থাকবে।
কারণ ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে এবিভিপির বিক্ষোভ আজকে আমরা দেখলাম। আর চরম ছিল উত্তেজনা, 4 নম্বর গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছে। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ তারাও পিছিয়ে নেই, 8B থেকে তারাও মিছিল করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, স্মারকলিপি জমা দিয়ে এসে তারপরও আবার মিছিল করবেন তারা, অর্থাৎ এবিভিপি অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকেই কিন্তু যে যার মতো করে লড়াই চালিয়ে যাচ্ছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্পাইস জেটের বিমান, খুলে গেল বিমানের চাকা। আমি ভিজুয়ালটা দেখাবো আপনাদেরকে, বিমানের চাকা খুলে যায় এবং তারপরে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ হয়। বিপদ আজ করে মুম্বাই বিমানবন্দরে এমার্জেন্সি ঘোষণা, পাইলটের তৎপরতায় এই জরুরি অবতরণ। বিমানের যাত্রীরা সকলেই নিরাপদে আছে। বেশ কিছু সময়ের জন্য বন্ধ থাকে বিমান চলাচল, ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়েছে। তবে পাইলটের যে তৎপরতা সেটা সত্যি প্রশংসনীয়। মেরুরে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের অবস্থান মঞ্চে শুভেন্দু, আদালতে রাজ্য সরকার আদালতের নির্দেশ না মেনে কেন ধর্ণা মঞ্চে বিরোধী দলনেতা, প্রশ্ন তুলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।